আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠজন ও বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশ সফর শেষ করে ফিরে গেছে। তার এই সফরকে ঘিরে কূটনৈতিক রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা। সফরের আগে থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছিল, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বাইরে চীন ও ভারতের ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। সফরে এসে প্রথম বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন, ভারত ও চীন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই। কিন্তু তার পরদিন ভোরে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে ঢাকার একটি হোটেলে একান্ত বৈঠকের খবর বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হলে গোরের সফর নিয়ে জল্পনা কল্পনা এবং আলোচনা আরো বাড়ে। সবশেষ খবর হলো, এই বৈঠকের রেশ ঢাকা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। সার্জিও গোরের সাথে বৈঠকের পর ডাক পড়ায় ঢাকায় পূর্ব নির্ধারিত গলফ প্র্যাকটিস ফেলে তড়িঘড়ি করে দিল্লি ছুটেছেন মন্ত্রী পদমর্যাদার ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। গোরের সাথে বৈঠকের পর দীনেশ ত্রিবেদী কেন দিল্লি ছুটে গেলেন এবং সেখানে গিয়ে কি আবারও গোরের সাথে কোনো বৈঠক আছে কিনা তা নিয়ে ঢাকা ও দিল্লির কূটনৈতিক মহলে নানা ধরনের আলোচনা চলছে। বিশেষ করে ভূ রাজনৈতিক ইস্যু হিসেবে চীন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু হিসেবে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের মধ্যে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কিনা তা নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সার্জিও গোরের বৈঠকের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে মার্কিন অর্থনৈতিক স্বার্থ, বিশেষ করে বিনিয়োগের কথাই বেশি উঠে এসেছে। তবে মার্কিন দূতাবাস থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার্জিও গোর তার সফরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের রাজনৈতিক এবং অর্থনৈতিক গতিশীলতা নিয়ে আলোচনা করেছেন। প্রশ্ন হলো, এই রাজনৈতিক গতিশীলতা বলতে আসলে কি বোঝানো হয়েছে? যদিও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংবাদ ব্রিফিং এ দাবি করেছেন, চীন নিয়ে গোরের এই সফরে কোনো আলোচনাই হয়নি। কিন্তু গোরের সফরে মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশ সরকারকে কিছু নথিপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি নথি আমাদের হাতে এসেছে। দূতাবাসের সূত্রগুলো বলছে, তারেক রহমানের চীন সফরে দেশটির ব্যবসায়ীদের সাথে 12টি সমঝোতা স্মারক হয়েছিল, যার মধ্যে 2টি চায়না প্রতিষ্ঠানের উপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা দেওয়া আছে। বিষয়টি নিয়ে সার্জিও গোর সরাসরি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূত্রগুলো বলছে, বিষয়টি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোরকে 2025 সালের অগস্টের শেষে ভারতে যুক্তরাষ্ট্র মিশনের দায়িত্বে পাঠিয়েছিলেন। সাথে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গোর এর মধ্যে বেশ কয়েকটি দেশ সফর করে ফেলেছেন। গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বাংলাদেশ সফরে আসেন তিনি। তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে নানান ধরনের খবর প্রকাশিত হয়। বিশেষ করে সফরে এসে তিনি কি কি বিষয়ে আলোচনা করতে পারেন তার একটা ধারণা এসব খবর থেকে পাওয়া গিয়েছিল। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোর পাশাপাশি যেহেতু আমেরিকা যে কোনো মূল্যে চীনের প্রভাব ঠেকাতে মরিয়া, সে কারণে ধারণা করা হচ্ছিল চীন বাংলাদেশ সম্পর্কের বিষয়টি গোরের সফরের আলোচ্য সূচিতে থাকবে। কিন্তু 30শে জুলাই বাংলাদেশ সফরের প্রথম দিনে গোরের সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ভারত ও চীন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই, কারণ এ নিয়ে কোনো আলোচনাই হয়নি। ঢাকায় মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে, বাংলাদেশ সফরে সার্জিও গোরের প্রধান একটি ইস্যু ছিল চীনের সাথে বাংলাদেশের চলমান সম্পর্কের বিষয়। সার্জিও গোরের সফরের 33 দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করে আসেন। সূত্রগুলো বলছে, ওই সফরে হওয়া কিছু সমঝোতা স্মারক নিয়ে মার্কিন প্রশাসনের আপত্তি আছে। সেই সংক্রান্ত কিছু নথিপত্র বাংলাদেশ সরকারের কাছে দেওয়া হয়েছে।
আমাদের হাতে আসা এসব নথিপত্রে দেখা যাচ্ছে গত 25শে জুন বেইজিং এ তারেক রহমানের চীন সফরের সময় 12টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তার মধ্যে 2টি চায়না প্রতিষ্ঠান, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিসিইসিসি এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন বা সিআরসিসি নিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের আপত্তি আছে, কারণ এই দুটি চায়না প্রতিষ্ঠানই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তালিকাভুক্ত। সিসিইসিসি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের তালিকাভুক্ত এবং নিষেধাজ্ঞার আওতাধীন। মূল প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের একটি প্রধান অঙ্গ সংগঠন ও সহযোগী প্রতিষ্ঠান। মার্কিন প্রশাসন থেকে বলা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার নীতি ও নির্বাহী আদেশ অনুযায়ী এই ধরনের সামরিক সংযোগ যুক্ত বা তালিকাভুক্ত মূল প্রতিষ্ঠানের অঙ্গ সংগঠনগুলোর উপরও নিষেধাজ্ঞা ও বিনিয়োগের উপর বিধিনিষেধ কার্যকর থাকে। অন্তর্বর্তী সরকার আমলে সম্পাদিত বাণিজ্য চুক্তি অনুযায়ী এই ধরনের কোন প্রতিষ্ঠানের সাথে যে বাংলাদেশের সরকারের সম্পর্ক রাখতে পারে না, সেটি সার্জিও গোরের সফরে তুলে ধরা হয়েছে। সূত্রগুলো বলছে, এর মধ্যে সিসিইসিসি নামক প্রতিষ্ঠানটি বাংলাদেশের চায়না অর্থনৈতিক জোনের কাজে $650 মিলিয়ন বিনিয়োগের কথা রয়েছে, কিন্তু মার্কিন প্রশাসনের আপত্তিতে বিষয়টি এখন প্রশ্নের মুখে পড়ে গেছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার প্রতিক্রিয়া কি তা জানা যায়নি। চীন ইস্যু ছাড়া সার্জিও গোরের সফরে আরেকটি ইস্যু নিয়ে বেশ আলোচনা হচ্ছিল, সেটি হলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং এই দুই দেশের মধ্যকার চলমান প্রধান রাজনৈতিক বিবাদের বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের এই বিশেষ দূত কোনো ভূমিকা রাখেন কিনা। যদিও 30শে জুলাই খলিলুর রহমান চীন প্রসঙ্গের মতো ভারতের ইস্যুটিকে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু তার 12 ঘন্টার মধ্যে বিষয়টির নাটকীয় মোড় নেয়। 31শে জুলাই সকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে ঢাকার একটি হোটেলে বেশ লম্বা একটি বৈঠক করেন সার্জিও গোর। বাংলাদেশের সংবাদ সংস্থা ইউএনবি এই খবরটি প্রকাশের পর বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়। সার্জিও গোরের সফরের আগে থেকেই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হচ্ছিল, চীনের অর্থায়নে তিস্তা প্রকল্প ও মংলায় অর্থনৈতিক জোন নিয়ে যুক্তরাষ্ট্রের যেমন মাথা ব্যথা আছে, তেমনি ভারতেরও দুশ্চিন্তা আছে। আবার ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেশ দুটি স্বঘোষিত মিত্র হওয়ায় এসব ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ভারতের সুরে বাংলাদেশের সাথে কথা বলতে পারে, এমন ধারণা কূটনৈতিক মহলের অনেকেরই। আবার শেখ হাসিনা যেহেতু দিল্লিতে আছেন এবং তার প্রত্যর্পণের ঘোষণার পর অস্থিরতা বাড়ছে, সে কারণে এই বিষয়গুলো নিয়েও কি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কথা বলবেন কিনা, এমন জল্পনা কল্পনা চলছিল। এসব কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের আগের দিন দীনেশ ত্রিবেদীর সাথে সার্জিও গোরের বৈঠকের খবরটা গোরের সফরকে বেশ অন্যরকম মাত্রা দেয়। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হলো, সার্জিও গোরের সাথে বৈঠক শেষে তাড়াহুড়ো করে দিল্লি গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। নর্থ ইস্ট নিউজের খবরে বলা হয়েছে, 31শে জুলাই সার্জিও গোর এবং দীনেশ ত্রিবেদীর 1.5 ঘন্টার দীর্ঘ বৈঠক হয়। তার কয়েক ঘন্টা পরে ভারতীয় হাই কমিশনার দেশের শীর্ষ নীতি নির্ধারকদের সাথে জরুরি আলোচনার জন্য নয়াদিল্লিতে উড়ে যান। সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়েছে, ত্রিবেদীর নয়াদিল্লির উদ্দেশ্য বেশ তাড়াহুড়ো করে এবং অনেকটা আকস্মিকভাবে রওনা হয়েছেন। গোরের সাথে তার বৈঠক শেষ হওয়ার পর ত্রিবেদী কুইমিটোরা গলফ ক্লাবে গলফ খেলার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সে খেলা স্থগিত করে বিকেল 5:52 ফ্লাইটে দিল্লি যান। গোর ত্রিবেদী বৈঠক নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত এমনকি বাংলাদেশি কর্মকর্তাদের কেউই প্রতিক্রিয়া না জানালেও রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। দিল্লিতে কাজ করেছেন এমন একজন সাবেক বাংলাদেশি হাই কমিশনার বলছেন, খুব স্পর্শকাতর কোনো ইস্যু না থাকলে হাই কমিশনারকে এভাবে জরুরি ভিত্তিতে তলব করা হয় না। ঢাকার একজন প্রভাবশালী রাজনীতিবিদ বলছেন, ভারতের কাছে এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এই ইস্যু নিয়ে আলোচনা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আবার এটি এমন একটি বিষয় যেটি নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলবে না,
ওই রাজনীতিবিদ বলেছেন, গোরের সফর শেষে মার্কিন দূতাবাস থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের তথ্য নেই। কিন্তু ত্রিবেদীর সাথে বৈঠক যে হয়েছে এটা সংবাদ মাধ্যম দূতাবাসের কর্মকর্তার বরাত দিয়ে বলেছে। আবার 30 ও 31 জুলাই এই দুদিন আরো কিছু রাজনৈতিক মিটিং এর খবর শোনা যাচ্ছে। মার্কিন দূতাবাস ও তাদের বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারের সাথে শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক সম্পর্কের কথা বলেছে। বিশ্লেষকদের ধারণা, এই রাজনৈতিক সম্পর্কের মধ্যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিষয়গুলো, বিশেষ করে মিত্র হিসেবে ভারতের সাথে সম্পর্কিত বিষয়গুলোর ইঙ্গিত পাওয়া যায়। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদী 2রা আগস্ট বিকেলে বাংলাদেশের উদ্দেশ্যে দিল্লি থেকে রওনা দিবেন। তার আগে সকালে দিল্লির শীর্ষ নীতি নির্ধারকদের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে সার্জিও গোর বাংলাদেশ সফরের কর্মসূচি শেষ করে 1 আগস্ট দিল্লি ফিরে গেছেন। একটি সূত্র থেকে দিল্লিতে 2রা আগস্ট ভারতীয় শীর্ষ কর্তৃপক্ষের সাথে তার বৈঠক হওয়ার কথা জানা গেলেও বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। বিশ্লেষকরা মনে করেন, সার্জিও গোরের বাংলাদেশ সফরে আসা, সফরে ডিনার বাতিল করা, এরপর দীনেশ ত্রিবেদীর সাথে লম্বা বৈঠক, তারপর ত্রিবেদীর দিল্লিতে ছুটে যাওয়া, এসব খবরের বড় রকমের তাৎপর্য আছে। কারণ অন্য সময়ের মতো ভারত বাংলাদেশের সম্পর্ক এখন শুধু সীমান্ত বা পানি বন্টন সমস্যার মধ্যে বন্দী না। আনুষ্ঠানিকভাবে কোনো দেশ না বললেও এই মুহূর্তে এবং সামনের দিনগুলোতে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার ইস্যুটি ভারত বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে বড় ইস্যু হিসেবে প্রকাশ্যে রূপ পাবে। বিষয়টি গত নির্বাচনের আগেও পর্দার আড়ালে বড় রকমের ভূমিকা রেখেছিল। এখন আগামী ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেয় বিষয়টি সামনে আরো জোরালো হবে। শেখ হাসিনার ফেরার ইস্যুটির সাথে শুধু ভারত বাংলাদেশের সম্পর্ক নাই, এর সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও ভূ রাজনৈতিক অনেক পক্ষ জড়িত। এসব পক্ষের মধ্যে সমঝোতা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভূমিকা যে আছে সেটি 24 আগস্টের পর থেকে ওপেন সিক্রেটের বিষয় হয়ে গেছে। এখন দেখার বিষয় ভারত ও যুক্তরাষ্ট্র এসব ইস্যু নিয়ে কতটা সমন্বিতভাবে কাজ করে। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে সমসাময়িক কালে 3জন আলোচিত, কারো কারোর কাছে বিতর্কিত হতে পারে, কিন্তু আমাদের এই সমাজে তাদের যথেষ্ট প্রভাব রয়েছে, প্রতিপত্তি রয়েছে, এবং এই জমানাতে এরকম সাহসী কোন নারী এবং পুরুষ আপনি যদি সম্মিলিতভাবে দেখেন বাংলাদেশে, তাহলে এই 3জন নারীর কাছে দাঁড়াতে পারে এইরকম কোনো সাহসী মানুষ বাংলাদেশে নেই। চিত্রনায়িকা পরিমণি, এরপর মেঘনা আলম, মডেল অভিনেত্রী, আরেকজন আছেন মডেল অভিনেত্রী রাজনৈতিক কর্মী নীলা ইসরাফিল। এই 3জনকে নিয়ে আলোচনা করা দরকার। কেন করা দরকার? আমাদের এই সমাজে যখন টিনের ছেলে কাউয়া, তারেক আমার ড্যাশ 1, 2, 3, 4, তারেক রহমানের ড্যাশ ইত্যাদি, এই যে অশ্লীলতা, অশ্রাব্যতা, যেখানে জুলাই, সিডিআই, এই সমস্ত শব্দ পক্ষে এবং বিপক্ষে, যেখানে মানুষ কথা বলতে গেলে যৌনতাকে সামনে নিয়ে আসছে, মলদারকে সামনে নিয়ে আসছে, জনিপথকে সামনে নিয়ে আসছে। অনেক বড় বড় মানুষ যখন কথা বলতে গিয়ে তারা এই অশ্লীলতা দিয়ে নিজেদের ক্ষমতা দেখাতে চাচ্ছে, তো সেখানে 3জন নারী, তাদের গ্ল্যামার আছে, তাদের জীবনের বেদনা আছে, তাদের ব্যথা আছে, কষ্ট আছে, আবেগ আছে, অনুভূতি আছে। তারা লড়াই করে যাচ্ছেন তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে, কিন্তু উইদাউট এনি, যাকে বলা হয়, ব্যাড থিংস। এই 3জন রমণী একজনও কখনো প্রকাশ্যে কারো বিরুদ্ধে গালি দেননি।
অশ্লীল অশ্রাব্য শব্দ উচ্চারণ করেননি। এবং আমাদের এই যে পুরুষতান্ত্রিক যে সমাজ, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই তিনজন নারীকেই বারবার আঘাত করেছে। তো তারা সেই আঘাতের প্রেক্ষিতে তাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছেন তাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, কিন্তু সীমা অতিক্রম করেননি। এবং ওই প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের ব্যাপারে তাদের যে রিগ্রেট, অর্থাৎ তারা যে তাদেরকে অপছন্দ করছে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে কোনো অবস্থাতেই তারা যাকে বলা হয় এমন কোনো বদ নজির স্থাপন করেননি, অথবা পরাজিত হয়ে যাননি, অথবা সমাজ থেকে হারিয়ে যাননি, বরং তারা তাদের জায়গাতে টিকে আছেন। তো এই যে আমাদের অধঃপতিত সমাজ, এই অধঃপতিত সমাজে আমরা মুখে এক কথা বলি, আমরা মুখে ইসলামের কথা বলছি, কোরআন হাদিসের কথা বলছি, কিন্তু তলে তলে হোটেলে চলে যাচ্ছি। আমরা বৈধ বিয়ে শাদীর কথা বলছি, সবকিছু বলছি, তারপরে আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, লূত নবীর মানে জমানার যারা পায়ুষ কাম করতো তাদের কথা বলে চোখের পানি ফেলে যারে যার করে ফেলছে, আর মাদ্রাসায় 7 বছর 8 বছরের ছেলেকে প্রচন্ড ভাবে ধর্ষণ করে রক্তাক্ত করে আমরা মেরে ফেলছি। ঠিক সেই জায়গাটিতে একজন পরিমণি, সে প্রতারিত হয়েছে, কিন্তু সে কাউকে প্রতারণা করেনি। তার সঙ্গে অনেকে প্রেমের অভিনয় করেছে, অনেকে তাকে বিয়ে করেছে, অনেকে তার সঙ্গ নিয়েছে, কিন্তু কেউ বলতে পারবে না যে পরিমণি তার কাছ থেকে টাকা নিয়েছে কিন্তু টাকা দেয়নি, তাকে ঠকিয়েছে, তার সঙ্গে চিট করেছে, বাটপারি করেছে। পরিমণি পরিমণির মতো কাজ করে যাচ্ছে, এবং যারাই তাকে আক্রমণ করেছে তাদেরকে সে বাপের নাম ভুলিয়ে দিয়েছে। সে ফাইট করেছে বেনজিরের সাথে, আইজি সে যখন বেনজিরের সাথে ফাইট করেছে তখন তার চেয়ে পাওয়ারফুল মানুষ বাংলাদেশে ছিল না। সে ফাইট করেছে একটা অভিজাত ক্লাব, যেখানে ঢাকার যারা নব্য ধনী রয়েছে, যাদের যে কোনো এরকম তারা মনে করতে এরকম 2-4 হাজার পরিমণিকে তারা খেয়ে ফেলতে পারে। কুচি 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 করে তারা চিংড়ি, গোলামের হোটেলে চিংড়ি যেভাবে ভাজি করে ওইভাবে চিংড়ি ভাজি করে তারা খেয়ে ফেলতে পারে। সেই তাদেরকে সে শিক্ষা দিয়েছে, এমন শিক্ষা দিয়েছে, বাপের নাম ভুলিয়ে দিয়েছে। সে বিপুল বিক্রমে জেলে গেছে, জেল থেকে বের হয়ে গেছে, বের হওয়ার পরে হাতে সে লিখেছে ফাকমি। এই হলো পরিমণি। এখন এই যে সাহস, এই সাহসের যে বা লড়াই করার যে নারীর যে ক্ষমতা, সেই ক্ষমতাকে আপনি কিভাবে দেখেন? এখন আমাদের এই সমাজে অনেক নারী আছে অসহায়, অনেক নারী আছে নিজেকে সমর্পণ করে দেয়, অনেক নারী আছে পরিমণির চাইতে মেধাবী, কিন্তু যে কোনো কারণে তার রুখে দাঁড়ানোর ক্ষমতা, সাহস নেই, সে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। একইভাবে আপনি যদি নীলা ইব্রাহিমের কথা চিন্তা করেন, সেও তার প্রবল প্রতাপশালী শ্বশুরের বিরুদ্ধে লড়াই করেছে, জেলে গেছে, পারিবারিক সমস্যার কারণে তার ঘর গেছে, সংসার গেছে, কিন্তু কোনো অবস্থাতেই তাকে কিন্তু দমাতে পারেনি। হাসান আরিফের মতো বাংলাদেশের স্বনামধন্য অ্যাডভোকেট, অ্যাটর্নি জেনারেল, আইন উপদেষ্টা, এবং এই পরিবারের যে অর্থবিত্ত ক্ষমতা সব কিছু তার নখদর্পণে ছিল, কিন্তু ওখান থেকেও তার যে জিদ, তার যে জ্বলে ওঠার আকাঙ্ক্ষা, কামনা, তার যে বাসনা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর, ওটা কোনো অবস্থাতেই তাকে দমাতে পারেনি। এরপর সে যখন এনসিপিতে যোগ দিল, রাজনীতি করার তার শখ হলো, সেখানে একজন রাজনৈতিক কর্মী বা নেতা, তার সঙ্গে তার একটি সম্পর্কের কথা শোনা গেল। সেই সম্পর্কে
যখন অশ্লীলতা ছড়িয়ে পড়লো, সেই সম্পর্ক যখন সেই লিমিট ক্রস করলো এবং সেই সম্পর্কটাকে যখন হাতিয়ার হিসেবে তার প্রতিপক্ষ ব্যবহার করার চেষ্টা করলো, সে কিন্তু সঙ্গে সঙ্গে সমস্ত দেশ এবং জাতির কাছে সেই তার যে নারীত্ব, নারীর যে লজ্জাবনত ভাব, এটাকে অবগুণ্ঠনের মধ্যে না রেখে তিনি উন্মুক্ত করে দিলেন। ফলে কি হলো, এই পুরুষতান্ত্রিক সমাজের যে জঙ্ঘা, জিঘাংসা, পুরুষতান্ত্রিক সরকার মানে সমাজের যে গর্বের ধন, সব তিনি তছনছ করে দিলেন। সবার ধন নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। ছি 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 ছি, এটা কি ধরনের মেয়ে, এটা কি ধরনের অসভ্য মেয়ে, সবকিছু। কিন্তু সবার বিরুদ্ধে ফাইট করে দিদার শেষে এখনো পর্যন্ত সে টিকে আছে। অন্যদিকে মেঘনা আলম আর এক লড়াকু, তারও ব্যক্তিগত জীবনে সে মডেল, বাংলাদেশের সেরা সুন্দরী, আরো অনেক কিছু সে জীবনে করার চেষ্টা করেছে। কিন্তু যে কারণে তার নাম সামনে চলে এলো, সেটা হলো নজিরবিহীনভাবে বাংলাদেশের একজন রাষ্ট্রদূত ঈশা, সে হলো সৌদি আরবের রাষ্ট্রদূত। তার সঙ্গে তার একটা ব্যক্তিগত প্রণয়, যেটা মেঘনা আলমের বক্তব্য হলো যে তাদের সঙ্গে বিয়ের একটা কথাবার্তা ফাইনাল হয়েছিল এবং এটা অফিসিয়ালি এবং সেই বিয়ের যখন কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, বিয়ে হবে ইত্যাদিতে সমস্ত ব্যাপারে পুনরাটা চলছিল, ঠিক সেই সময়টিতে যে পুরুষের যে স্বাভাবিক একটা বিষয় থাকে, সেই বিষয়গুলো কখনো ঈর্ষা, কখনো নারীকে খুব সহজভাবে পাওয়া, কখনো নারীকে দাসী রূপে ব্যবহার করা, এই জিনিসগুলো যখন কাজ করে, সেই জায়গাতে যখন মেঘনা আলমের সঙ্গে এই বিষয়গুলো ঘটা শুরু করলো, তখন তিনি রিভোল্ট করলেন এবং সৌদি রাষ্ট্রদূতের প্রেমিকা হন, বাগদত্তা হন, বা অন্য যেভাবেই ফর্ম করেন না কেন, একজন সৌদি রাষ্ট্রদূতকে তিনি বাংলাদেশের মতো জায়গায় থেকে কবজায় এনেছেন, কবজায় রেখেছেন, যেখানে রাষ্ট্রদূতের সাথে দেখা করার জন্য আমাদের মন্ত্রীরা গিয়ে লাইন দিয়ে বসে থাকে। রাষ্ট্রদূতের জুতা টানার জন্য যেখানে বাংলাদেশের বহু মানুষ, হাজার কোটি টাকার ব্যবসায়ী, আদম ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্যের যে কোনো রাষ্ট্রদূতের জুতা টানার জন্য, জুব্বা ধরার জন্য, হাতটা চুমো খাওয়ার জন্য পাগল হয়ে যায়, তো সেখানে মেঘনা আলম একজন সৌদি আরবের মতো প্রভাবশালী দেশের রাষ্ট্রদূতকে তার বাহুবন্ধনে, তার প্রেমের স্পর্শে তিনি মুগ্ধ করতে পেরেছেন, আকর্ষণ করতে পেরেছেন এবং তাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। এবং যখন এই সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার কনফ্লিক্ট হলো, কন্ট্রাডিকশন হলো, সেই কন্ট্রাডিকশন তিনি জেলে গেছেন, এটা সত্য, কিন্তু সেই মেঘনা আলমের বিরুদ্ধে পুরো রাষ্ট্র ব্যবস্থা দাঁড়িয়েছিল এবং সে পুরো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এবং একই সঙ্গে সৌদি সেই রাষ্ট্রদূত, তিনি মেঘনা আলমের সাথে যুদ্ধ করে পারেননি, তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এখন এই তিনজন নারীকে নিয়ে আমি কেন কথা বললাম, এই কারণে আমাদের বাংলাদেশে একটা অশ্লীল সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, ইল্লু বিল্লু সিন্ডিকেট। এরা দেশের বাইরে থেকে, এদের মূল কাজ হলো নারীদেরকে টার্গেট করা। তারা এই পরিমণি, মেঘনা আলম কিংবা নীলা ইসরাফিল, এদের মতো টেলিভিশনে যারা সুন্দরী উপস্থাপিকা আছেন, সেটা নবনীতা চৌধুরী বলেন, নাজনীন মুন্নি বলেন, ওই শারমিন চৌধুরী বলেন, যারা যারা জাস্ট সেলিব্রিটি সুন্দর, এদের চরিত্র হরণ করা, এদের সম্পর্কে অশ্লীলতার বাণী ছড়ানো, এদেরকে পর্ণ নায়িকা বানানোর জন্য এইরকম কিছু ইল্লু বিল্লু, যারা মানুষের পর্যায়ে পড়ে না, এদের যে চিন্তা চেতনা কর্ম, আপনি চিন্তা করেন, মশার একটা ধর্ম থাকে,
সব মশার একটা শ্রেণী থাকে, যেমন এটা এনিফ্লিস জাতীয় স্ত্রী মশা, ম্যালেরিয়া ছড়ায়, এরা চিকুনগুনিয়া ছড়ায়, এরা দিনে কামড়ায়, এরা রাতে কামড়ায় না। অর্থাৎ মশারও একটা শ্রেণী চরিত্র আছে। কিছু মশা নির্দিষ্ট জায়গায় থাকে, ডোবা নালায় থাকে, কিছু মশা ফুলের টবে থাকে, কিছু মশা ফুলের উপরে থাকে, কিছু মশা ফলের উপরে থাকে। কিন্তু ইল্লু বিল্লু যারা আছে, মানে মশারা যে মশার জীবাণুতে থাকে, ডাস্টবিনে থাকে বা আবর্জনায় থাকে, সে কখন ফুলের উপর বসে না। কিছু মশা আছে কামড়ায় না, শুধু গুনগুন আওয়াজ করে। কিছু মশা আছে কোনো গুনগুন আওয়াজ করে না, কামড়ায়। অর্থাৎ মশার মধ্যে 10টা প্রজাতি আছে এবং এক প্রজাতি আর এক প্রজাতির মতো আচরণ করে না। কিন্তু ইল্লু বিল্লুদের যে চরিত্র, এটা এতটা অমানবিক চরিত্র, এরা সমস্ত মশা প্রজাতিগুলো যে কাজগুলো করে না তার চেয়ে খারাপ কাজ তারা করে। প্রকৃতিতে ধরেন যোগ আছে, যেগুলোকে আমরা খুব ঘৃণা করি, গিলগিল গিলগিল করে সারা শরীরে, যোগ। কেঁচো আছে, তারপরে বিচ্ছু আছে, এই প্রাণীগুলো, তারপরে সর্বভুক তেলাপোকা আছে, এদেরও একটা চরিত্র আছে। মানে এই চরিত্রগুলো আপনি দেখবেন যে একটা তেলাপোকা সে কখনো কোনো সুঘ্রাণ ভালো জায়গাতে সে যায় না। ময়লা আবর্জনা অন্ধকার যে জায়গা আছে সেইখানে সে তেলাপোকা যদিও সর্বভোগ প্রাণী, কিন্তু আসলে সব ভালো জিনিস সে খায় না বা সব ভালো জায়গায় সে যায় না, তারও একটা চরিত্র আছে। তো এই ইল্লু বিল্লুরা, তারা এই তেলাপোকার এই চরিত্র নাই। বড় জোর প্রকৃতিতে সবচেয়ে ডেঞ্জারাস প্রাণী সেটা হল মাছি। এই পৃথিবীর যত যোগ জীবাণু পরিবহন করে মাছি। এরা মানুষের ঠোঁটে বসে, মানুষের গালে বসে, মানুষের কপালে বসে, পোলাও কোরমার উপর বসে, 1 মিনিটে গিয়ে আবার পায়খানার উপর বসে, 1 মিনিটে পরে প্রস্রাবের উপর গিয়ে বসে, আবার একটু পরে ফুলের উপরে গিয়ে বসে। মাছির মতো এরকম ভার্সেটাইল, জীবাণু ছড়ানো এবং এতটা ক্ষতিকর প্রাণী প্রকৃতিতে আর নাই। আপনি এই ধরনের ইল্লু এবং বিল্লু, এদেরকে আপনি বড়জন মাছির সাথে তুলনা করতে পারেন। এই 3 জন রমণীর বিরুদ্ধে এই ইল্লু বিল্লুরা সর্বশক্তি নিয়োগ করে তাদের যেটিকে বলা হয় ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা করেছে। 1 বার, 2 বার, 3 বার, বারবার। এবং সেই ইল্লু বিল্লুদের আক্রমণে বহু মন্ত্রী, বহু পীর মাশায়েখ, বহু নেতা চিত হয়ে পড়েছেন। অনেকে তার অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ফেলেছেন, অনেকে ভয়ে তার অন্ডকোষ পেটের মধ্যে ঢুকে গেছে। কিন্তু এই 3 নারী ইল্লু বিল্লুকে রুখে দিয়েছে, এদের বাবার নাম ভুলিয়ে দিয়েছে, এদের মায়ের নাম ভুলিয়ে দিয়েছে, এদের মাকে স্মরণ করতে বাধ্য হয়েছে যে এই ধরনের মানে মাছি টাইপের জীবাণুকে তারা যে গর্ভে ধারণ করেছে, জরায়ুতে ধারণ করে, সেজন্য এই ইল্লু বিল্লুর মায়েরা গড়াগড়ি করে কান্নাকাটি করেছে এই 3 রমণীর, তাদের যে জিদ, তাদের যে জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে, এই বিল্লুদের বিরুদ্ধে দাঁড়ানোর জিহাদ। এবং এই কারণে মনে হচ্ছে যে আমাদের এই সমাজটা আগের মতো নেই। কাজে আমাদের এই সমাজে নারীরা, আপনি তাদেরকে তাদের অনেকগুলো বিষয় ট্র্যাডিশনের সাথে যায় না বা আপনি পছন্দ করতে না পারেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু এই 3 রমণী, তারা তো কখনো আপনার কাছে টাকা চায়নি, পয়সা চায়নি, চাঁদাবাজি করেনি, তারা কখনো কাউকে মানে অ্যাসল্ট করেননি, তারা টাকার জন্য কারো চরিত্র হনন করেননি। তারা ইল্লু বিল্লুদের মতো করে বাংলাদেশে চাইতেন অনেক কিছু করতে পারতেন, জিম্মি করতে পারতেন, কিন্তু সেই কাজগুলো না করে বরং ইল্লু বিল্লুদের চরিত্র যেভাবে মুখোশ তারা উন্মোচন করে দিয়েছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি এই কারণেই আমি তাদেরকে নিয়ে একটা তাদের আমলনামা নিয়ে আমি যতটুকু বুঝলাম আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।